তিনজনের কাছেই একটা প্রশ্ন নিয়েই যাব। ইডির ভূমিকা নিয়ে এর আগেও বা কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়েও এর আগেও প্রশ্ন উঠেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে এবারে ইডির ভূমিকায় দুটি মামলায় ভৎসনা করলো স্বয়ং বিচারক, ভৎসনা করলেন কেন? তরুণজ্যোতি, প্রথমে তোমাকে আমার একটা প্রশ্ন থাকবে, তুমি ঠিক আমায় কতক্ষণে আটকাবে সেটা যদি বলে দাও আমার বলতে সুবিধা হয়। যাই হোক, ফার্স্ট দেখো, ইডি চার্জ ফ্রেম একটা ক্রিমিনাল ট্রায়ালে একটা ইম্পর্টেন্ট প্রসেস। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে 31 ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেম করে ট্রায়াল করতে হবে। এর সাথে না, এই মামলা নিয়ে যখন আলোচনা হচ্ছে, আরও একটা মামলা নিয়ে একই সাথে আলোচনা হওয়া দরকার, যেটা রায় আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে। CRM DB 170 of 2024, 170 of 24, 418 of 24 and 583 of 24। সেখানে তুমি জাজমেন্টটা যদি পড়বে, চারটে ডেট খুব ইম্পর্টেন্ট। নভেম্বর 23 ফার্স্ট কেন্দ্রীয় সংস্থা স্যাংশন চাইলো গভর্নমেন্ট অফিসিয়ালে তাদের এগেন্সে প্রসিড করার। 22 মার্চ 2024 কলকাতা হাইকোর্ট চিফ সেক্রেটারিকে বললো তুমি স্যাংশন দাও। 3 এপ্রিল 24 হাইকোর্ট আবার মনে করালো। 9 এপ্রিল 24 হাইকোর্ট আবার মনে করালো। হাইকোর্টের স্পেসিফিক অর্ডার ছিল, রাজ্য সরকার স্যাংশন দিল না। আজকে হাইকোর্ট স্পেসিফিক বলেছে এই চার্জ ফ্রেমে ডিলে হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে রাজ্য সরকার। এই জাজমেন্টের প্যারাগ্রাফ নাম্বার 3, 10, 13 এবং 33, এই চারটে প্যারাগ্রাফে রাজ্যের ইনঅ্যাকশনের কথা বড় বড় করে লেখা আছে। সিবিআই কাজ করছে, সিবিআই বারবার বলেছে, সেটাও লেখা আছে। এখানে লেখা আছে স্টেট আমাদের রাজ্য সরকার এদেরকে বেল পেতে সাহায্য করছে চুপচাপ থেকে। প্যারাগ্রাফ নাম্বার 8, 19, 17 সেখানে স্টেটের রোল পরিষ্কার করে বলা আছে। তো প্রশ্ন তো আমারও থাকবে, রাজ্য সরকার কি চায় না আমরা তদন্তটা তাড়াতাড়ি হোক? যেগুলো ডকুমেন্ট আছে, ডকুমেন্ট আজকে ইডির আইনজীবী বলেছে শুনলাম যে সেখানে তারা টাইম লাগবে কিছু ডকুমেন্টস আছে দেওয়ার জন্য, কারণ পার্সোনাল ডকুমেন্টসও আছে কিছু লোকের। ধরো এতগুলো অ্যাকিউজড আছে, একজনের সাথে আরেকজন হয়তো রিলেটেড না, সেটা নিয়ে কনফিউশন ছিল। কোর্ট বলেছে দিতে, তারা হয়তো দেবে। তো আমার প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার এত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেখানে হাইকোর্ট বারবার বলার পরও ডিলে কেন করলো? আজকে তপব্রত চক্রবর্তীর জাজমেন্টে রাজ্য সরকারের রোল তো পরিষ্কার, সেটা নিয়েও প্রশ্নটা করো। না, প্রশ্ন করবো তরুণজ্যোতি, সেই জন্যই তো আলোচনা, সেই জন্যই তো প্রসঙ্গ তুলে ধরছি। বিশ্বজিৎবাবু আসবো, রাজ্যের ইনঅ্যাকশনের কথা ইতিমধ্যেই তরুণজ্যোতি তিওয়ারি বলছেন, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই প্রশ্ন। অভিষেক, অর্থাৎ কেন এই প্রসঙ্গ উঠে আসবে, কেন কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠবে, আর আজ কোর্টে ভৎসিত দুটি মামলায় ইডি? অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তরুণজ্যোতি তিওয়ারি যে প্রশ্নটা তুললো, একজন আইনজীবী হিসেবে ও আমার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, কিন্তু আইনজীবী হিসেবে ও অত্যন্ত প্রথিতযশা, এবং এই আইনের কুটকাচালিটা আমার মতো সাধারণ মানুষ তো অবশ্যই বুঝবে না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে যে জিনিসটা আমার খুব প্রাথমিকভাবে মাথায় আসবে, যে আমি যদি অভিযুক্ত হই, যেখানে আমরা বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আমি সব রকমভাবে চেষ্টা করব যাতে নথি না পাওয়া যায়, আমি সব রকমভাবে চেষ্টা করব সাক্ষ্য যাতে না পাওয়া যায়। এটা খুব ন্যাচারাল ট্রেট। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমরা জানি আমার তোমার এক্সচেকারের পয়সায় সিবিআই ইডির মাইনে হয়। উই আর নাইদার কম্পিটেন্ট নর অথরিটেটেড। আমাদের সেই দায়িত্বটাও নেই, সেই যোগ্যতাটাও নেই তদন্তটা করতে পারি। ওইখানে তদন্ত করার জন্য আমাদের মাইনেতে রাখা হয়, এবং এটা একবার। অনুব্রত মণ্ডল, বাকিবুর, অনুব্রতর মেয়ে সুকন্যা, মানিক ভট্টাচার্য, অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, এবং এরা কিন্তু একটা কেসে নয়, কেউ SSC মামলায়, কেউ গরু পাচার মামলায়, কেউ স্বাস্থ্য দুর্নীতিতে, কেউ রেশন দুর্নীতিতে। একবার হলে তুমি এক্সেপশন বলতে পারো, যদি বারবার বেল পেয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার তদন্তে কোথাও গাফিলতি হচ্ছে। এবং এক্ষেত্রে আমার এটা স্বীকার করতে কোনো সমস্যা নেই, গত 10 বছরে যদি দেখা যায় বিভিন্ন কংগ্রেসি নেতাদের, সেটা পি চিদম্বরম হতে পারে, রাহুল গান্ধী হতে পারে, ইভিন অরবিন্দ কেজরিওয়াল থেকে হেমন্ত সোরেন, এরা যে বেল পেয়েছেন, সেই বেলের সময় সেটা দিল্লি হাইকোর্ট হোক বা স্পেশাল কোর্ট হোক, 106 দিন থাকবার পর যখন পি চিদম্বরম বেরিয়ে আসছে, তখন কোর্ট আনকোর্ট একটা উক্তি করেছিলেন মাননীয়, ও জুডিশিয়ারি ইকোসিস্টেম আমার থেকে বেটার জানে, মাননীয় কোর্ট বলেছিল যে তদন্তকারী সংস্থা কোনো রকম ট্যাঞ্জিবল এভিডেন্স জমা দিতে পারিনি, তাহলে এতদিন আটকে রাখা হলো কেন? পৃথিবীতে দুটো সত্যি সাইমালটেনিয়াসলি হতে পারে না, হয় তারা দোষী অথবা তারা দোষী নয়, বা তারা দোষী কিন্তু এতটাই বুদ্ধিমান যে আমার
তদন্তকারী সংস্থারা ইনকেপেবল। আরে কোথাও তো অ্যাকসেপ্ট করতে হবে, যদি আমার তদন্তকারী সংস্থা ইনকম্পিটেন্ট। আরে তোমার একটা অ্যাপ্রেজাল হয়, আমার একটা অ্যাপ্রেজাল হয়, ইভেন তরুণেরও একটা অ্যাপ্রেজাল হয়, তদন্তকারী সংস্থার অ্যাপ্রেজাল হবে না? যেখানে 10 বছর 2015 সাল, 2018 সাল, 2019 সাল, 2024 সাল, 2015 সালে ন্যাশনাল হেরাল্ড মামলাতে রাহুল গান্ধী বেল পেয়েছেন। এখন তুমি ওটা নিয়ে আলোচনা শুনতে পাবো, এবং নিঃশর্ত বেল। তাহলে সেই অভিযোগটা ভুল ছিল, বা তার বিরুদ্ধে তদন্ত করার মতো যথেষ্ট আজ আমি তদন্তকারী সংস্থার ভেতর দেখতে পাই। কোথাও তো একটা জায়গায় আসতে হবে। এটা তো হতে পারে না বাঁ দিকটাও সত্যি, ডান দিকটাও সত্যি। এবং আমার তোমার মতো সাধারণ ঠিক অভিষেক, এই জায়গাতেই মানে তরুণজ্যোতি তিওয়ারি বা তোমার কাছে প্রশ্নটা থাকবে কোথায় আটকাচ্ছে, যে কারণে আজ ইতিমধ্যেই ইডির জন্যই দেরি হচ্ছে। স্বয়ং বিচারক এই কথাই বলেছেন। অভিষেক এবং তরুণজ্যোতির কাছে আসার আগে বিশ্বজিৎবাবু, তরুণজ্যোতি যে কথাটা বললো, যদি আমার প্রশ্ন ছিল যে কেন তাদের ভূমিকা নিয়ে বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু তরুণজ্যোতির কথা প্রসঙ্গে আসছি, ইনঅ্যাকশন অফ স্টেট গভর্নমেন্ট, কেন এই কথা তরুণজ্যোতি তুলে ধরছে বিশ্বজিৎবাবু? আমি প্রথমেই বলি যে আমরা সাধারণ মানুষরা ইডি বা সিবিআইকে ত্রাতা হিসাবে যে দেখতাম, সেই জায়গা থেকে সাধারণ মানুষের বিশ্বাস বা ন্যারেটিভসটা বদলে গেল। আজকে কংগ্রেস প্রতিনিধি অভিষেক বারবার বলছেন, কিন্তু কংগ্রেস জামানায় একের পর এক অভিযোগ উঠেছিল ইডি এবং সিবিআইয়ের উপর। আমি সে কথায় যাচ্ছি না। আমাদের কাছে এই ন্যারেটিভস আছে সিবিআই এবং ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে। দিনের পর দিন সাধারণ মানুষ যারা ন্যায় বিচার চেয়েছে, তারা ভেবেছে একমাত্র ইডি সিবিআই পারবে ন্যায় বিচার দিতে। ব্যর্থ হয়েছে। কোর্ট যখন প্রশ্ন তুলেছে, কোর্টকে কি বলা হয়েছে, ইডি সিবিআইয়ের পক্ষ থেকে কি বলেছে, যে তাদের উপযুক্ত কর্মীর সংখ্যার অভাব রয়েছে, আরও কর্মী দরকার আছে। যদি তাই হয় তাহলে সে কথা আদালতে জানিয়ে তারা সব মামলা নিচ্ছে কেন? এক। দ্বিতীয়ত, যে প্রশ্নটা সব থেকে বেশি বারবার তরুণজ্যোতি একেবারে রাজ্য সরকারের বিরুদ্ধে তুললেন, তথ্য প্রমাণ লোপাট। আচ্ছা তুমি বলো তো শিলাদিত্য, তথ্য প্রমাণ লোপাট করলে বা তথ্য প্রমাণের অভাবে ইডি বা সিবিআই যখন কাউকে আটকে রাখতে পারছে না, তাদের তথ্য জমা দিতে পারছে না, তাহলে তারা যারা এই তথ্য প্রমাণ লোপাট করছে, যারা এই তথ্য তাদের কাছে পাচ্ছে না, লোকাল ডেটা প্রোটেকশন নেই, তাহলে তার দায় কার? আজকে সেই লোকাল ডেটা প্রোটেকশন বা তথ্যগুলো যারা হারিয়ে দিচ্ছে বা লুকিয়ে দিচ্ছে, তাদেরকেও তো আইনের আওতায় আনতে হবে। তার মানে এটা ভাবতে হবে ইডি বা সিবিআই খাঁচার তোতা পাখি ছিল কিনা সেটা কথা নয়, সরকার কোনোভাবে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে, কেন্দ্রীয় সরকার। এখানেই প্রশ্ন উঠছে যে সরকার কেন নিয়ন্ত্রণ করছে ইডি সিবিআইকে? বারবার আদালতে গিয়ে তাদের ভর্ৎসিত হতে হচ্ছে। বিশ্বজিৎ বাবু অত্যন্ত গুরুতর যে প্রশ্ন তুলেছেন বা অভিযোগ করছেন যে কেন বারবার ভৎসিত হতে হচ্ছে আদালতে গিয়ে, এবং বিশেষ করে কেন্দ্রের ভূমিকা বা কেন্দ্রীয় দলের ভূমিকা নিয়ে। অভিষেক সংক্ষেপে, আমি জানি বিস্তারিত আলোচনার জায়গা রয়েছে, আচ্ছা প্রথম কথা হচ্ছে যে বারবার এই কারণে ভৎসিত হতে হচ্ছে, তার কারণ তারা তাদের হোমওয়ার্ক না করে ওপরে চাপে যাচ্ছে। তার কারণটা হচ্ছে একটু আগে বিশ্বজিৎ দা খুব দায়িত্বপূর্ণ তোতাপাখি মন্তব্যটা একটু মনে রেখো প্লিজ। একদম, যে বিশ্বজিৎ দা দায়িত্বপূর্ণভাবে একটা খুব কথা বললেন যে খাঁচার তোতা পাখি। ইডি সিবিআই 2014 সালের আগে একাধিক অভিযোগে অভিযুক্ত ছিল, তারপরও এ রাজা কানিমজি থেকে সুরেশ কালমানিকে জেলে ঢোকাবার মতো ব্যাকবোনটা ছিল। তারপরে কিন্তু ঘটনাচক্রে প্রমাণিত হয়েছে এ রাজা কানিমজির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি, এটাও বলতে হবে, শুধু একটা পার্ট বললে হবে না। সেকেন্ডলি, মোস্ট ইম্পর্টেন্টলি, আমি যে কথাটা প্রথম থেকে বলছি, হয় তুমি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তোমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ নেই বলে তুমি যাচ্ছ, অথবা তোমার কাছে তথ্য প্রমাণ আছে কিন্তু তুমি পেশ করতে পারছো না কারণ তোমার নাগপুরের বস তোমায় পেশ করতে দিচ্ছে না। কোথাও তো সত্যি হতে হবে, দুটো সাইমালটেনিয়াসলি তো সত্যি হতে পারে না। হয় তোমার কাছে তথ্য প্রমাণ নেই, অথবা তথ্য প্রমাণ আছে তুমি পেশ করতে পারছো না। আইদার অফ দিস হ্যাজ টু বি ট্রু। তথ্য প্রমাণ না থাকলে এটা তো অবশ্যই ষড়যন্ত্র, আর তথ্য প্রমাণ আছে তুমি পেশ করতে পারছো না, তার মানে তো তুমি সবাই জানি ওটাকে সেটিং বলা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।